জাতিসংঘ এর আগে একই ধরনের একটা হুঁশিয়ারি বা সাবধানবাণী দিয়েছিল 2017 সালে। কিন্তু তখন ওই সরকার, যে সরকার ক্ষমতায় ছিল, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক তৎপর থাকায় জাতিসংঘ ওই বিষয়টা নিয়ে আর সামনে যায়নি। কিন্তু এখন জাতিসংঘ আবার বলেছে বলে ফেলেছে, এবং এই নিরাপত্তা কাউন্সিল বা সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদই কিন্তু সেই অর্গানাইজেশন যারা নিষেধাজ্ঞা আরোপ করে। তাহলে নিরাপত্তা পরিষদে উত্থাপিত হয়ে গেছে, আপনি বাংলাদেশে এখনো জঙ্গি নিয়ে লুকোচুরি করছেন, বলছেন না। জঙ্গিরা অবাধে তৎপরতা চালাচ্ছে। যে জঙ্গিগুলোকে ইউনূস ছেড়ে দিয়েছে, যে জঙ্গিগুলো জেল থেকে পালিয়েছে, তারা তো এখন আমি যদি বলি রাষ্ট্রীয় আশকারায় অবাধে বিচরণ করছে, তাহলে তো ভুল হবে না। কিন্তু এটার একটা খুব ভয়ঙ্কর পরিণতি আসছে, আর সেটা হলো যে জাতিসংঘ নামক সংগঠন, আপনিও যান, আমার সম্মানিত দর্শকরা যান, এটা কিন্তু ভীষণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের মধ্যে আছে। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবটা কিন্তু নিরাপত্তা পরিষদের যে 5 দেশ, তারা মিলেই কিন্তু এটা এনেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় কি চায় সেটা আপনারা জানেন, আমরাও জানি। সেই চাওয়াটা পূরণ করুন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করুন, শেখ হাসিনার দণ্ড স্থগিত করে দিন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন। দেখবেন যে সবাই যখন মিলেমিশে বসবেন, দলমত নির্বিশেষে, কিন্তু আবার বলছি, দলমত নির্বিশেষে বলতে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপশক্তি নয়, তখনই সমস্যার সমাধান আসবে। শেখ হাসিনার তো জঙ্গিবাদ দমনে একটা বিশাল অভিজ্ঞতা কাজে লাগান। সাম্প্রতিক বাংলাদেশ বোমা আতঙ্কে নিমজ্জিত। রাজধানী ঢাকাবাসী বলেন যে কোথাও কোনো আশপাশে শব্দ হলে মনে হয় যে কোথায় না কি হচ্ছে। আমরা অতি সম্প্রতি দেখলাম সাভারে এক শক্তিশালী প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করতে। এগুলো কেন? এটা কি আমরা এখন যেটি দেখছি এটি কি ট্রেলার? এরপরে কি কোনো মুভি আছে, বড় কোনো মুভি আছে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত দর্শকদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অনুগ্রহ করে আমার কথোপকথন দেখেন। এই জন্য সাভারে যে ঘটনাটা ঘটল, তো এই সাভারের ঘটনায় কয়েকটা জিনিস আমরা এখনো বুঝতে পারছি না, বা আমাদেরকে বোঝানো হচ্ছে না। প্রথমত হলো, এই সাভারের ওই জঙ্গি ডেরায় 350 গ্রামের বেশি সায়ানাইড পাওয়া গেছে। সায়ানাইড মানেই হলো যেটা আর্মিতে কমান্ডোরা বা জঙ্গিরা সুইসাইড মিশনে যে ব্যবহার করে সায়ানাইড, এবং 350 গ্রাম সায়ানাইড কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। একজন মানুষ সাধারণত 1 গ্রাম সায়ানাইড বহন করে যদি কোনো সুইসাইড মিশনে যায়। তাহলে এখানে 350 গ্রাম সায়ানাইড মানে 350টি আত্মঘাতী হামলার পরিকল্পনা। দ্বিতীয়ত হলো প্রেশার কুকার। প্রেশার কুকার কিন্তু লস্করে তৈয়বা পাকিস্তান ভিত্তিক, এদের এবং আল কায়দা এদেরই, যাকে আমরা কাউন্টার টেরোরিজমের ভাষায় বলি সিগনেচার বম। মানে এটা এরাই ব্যবহার করে, অন্যরা করে না। কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আবারও বলছে যে এটা নিও জেএমবি। দেখুন,
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলোর দিকে যদি আপনি তাকান, যে আল কায়দা, দায়েশ, যাকে আমরা অনেকে ইসলামিক স্টেট মনে করি, বোকো হারাম, আল শাবাব, হিজবুল্লাহ, হামাস, হুতি, সব কিন্তু আরবি নাম। পাকিস্তানি লস্কর এ তৈয়বা, জৈশ এ মোহাম্মদ, উর্দু নাম। কিন্তু জঙ্গি সংগঠন কিন্তু কোনো মিষ্টির দোকান না বা বিরিয়ানির দোকান না, সেখানে আবার একটা নিউ অমুক বিরিয়ানি হাউস বা নিউ অমুক মিষ্টান্ন ভান্ডার, এটা হয় না। এই নিউ জেএমবি বলে কোনো কিছু নাই। এটা হয় ওনারা বুঝতে পারছেন না, অথবা ওনারা লুকাচ্ছেন। আমি মনে করি যে ওনারা লুকাচ্ছেন। কেন লুকাচ্ছেন সেটাই ব্যাখ্যা করব। যে এই বোমার পেছনে লস্করে তৈয়বা পাকিস্তানের। আমরা বাংলাদেশে বোমা হামলা দেখেছি 2005 সালে দেখেছি, তারপরেও দেখেছি, পরে আর্টিজান হামলা দেখেছি। তো দেখুন, এই কোন হামলাতে বোমায় প্রায় বোমা বা প্রেশার কুকার বোমা ব্যবহৃত হয়নি। এবার হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা বলছে 100টি প্রেশার কুকার বোমা আছে জঙ্গিদের হাতে। এটাও একটা ভুল ধারণা। কারণ 100টি প্রেশার কুকার বোমা ওনারা জানবেন কি করে? জঙ্গিরা তো 100টা বোমা বানিয়ে কোথাও রেখে দেয়নি। এটা তো ওরা এখানে প্রশিক্ষিত লোক ঢুকে গেছে লস্করেতে। এবার যারা স্থানীয় বাজার থেকে প্রেশার কুকার সংগ্রহ করে এবং বাকি সরঞ্জাম সংগ্রহ করে বোমা তৈরি করবে। আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে পাইপ বোমা পাওয়া গেছে মেট্রো রেলে বা ইত্যাদি, এটা গভর্নমেন্ট লুকাচ্ছে, আমি কিন্তু বলেছিলাম। তখনও সরকারের পক্ষে বলা হয়েছে যে দেশে জঙ্গি নেই, জঙ্গি হলো শেখ হাসিনার নাটক। তো এখন তো শেখ হাসিনা বাংলাদেশে নাই। এখন নাটকটা কে করছে? আপনারা করছেন, মানে বিএনপি সরকার করছেন আপনারা? তা তো মনে হয় না। আপনারা এই যে ইউনূসের 18 মাসের অপশাসনের সময় পাকিস্তানের যে সাথে পাকিস্তানের ভিসা চাইলে একটি সিকিউরিটি ক্লিয়ারেন্সের নিয়ম ছিল বাংলাদেশে, পৃথিবীর অনেক এশিয়া, এটাকে ইউনূস তুলে দেয়। তখন পর্যটকের বেশে, ব্যবসায়ীর বেশে কত জঙ্গি প্রবেশ করেছে সেটা তো আমরা জানি না। আমরা যেটা জানি যে 2024 সালের 7 সেপ্টেম্বর 2024 বাংলাদেশে হামাসের শীর্ষ জঙ্গি খালেদ মিসাল এবং হামাসের অনেক সদস্য প্রবেশ করেছিল, এবং যারা প্রবেশ করেছিল তারা সবাই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় আছে জঙ্গি হিসাবে। তার মানে আপনি এই আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গিদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দিয়েছেন। আমি যখন আপনার এখানে বললাম যে বোমা নিয়ে কথা বলছে না, লুকাচ্ছে, এটার একটা বাদে পরিণতি হবে, সেই পরিণতির সামনে চলে এসছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে, নিরাপত্তা পরিষদে কি বলা হলো? এখন বাংলাদেশে আল কায়দা প্রবেশ করতে, ওরা কিন্তু সন্নিহিত হয়ে বলেছে আল কায়দা, ওরা কিন্তু নিউ জেএমবি বা অন্য কিছু বলেন। জাতিসংঘ এর আগে একই ধরনের একটা হুঁশিয়ারি বা সাবধান বাণী দিয়েছিল 2017 সালে। কিন্তু তখন ওই সরকার, যে সরকার ক্ষমতায় ছিল, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক তৎপর থাকায় জাতিসংঘ ওই বিষয়টা নিয়ে আর সামনে যায়নি। কিন্তু এখন জাতিসংঘ আবার বলছে বলেছে বলে ফেলেছে, এবং এই নিরাপত্তা কাউন্সিল বা সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদই কিন্তু সেই অর্গানাইজেশন যারা নিষেধাজ্ঞা আরোপ করে। তাহলে
নিরাপত্তা পরিষদে উত্থাপিত হয়ে গেছে, আপনি বাংলাদেশে এখনো জঙ্গি নিয়ে লুকোচুরি করছেন, বলছেন না। জঙ্গিরা অবাধে তৎপরতা চালাচ্ছে। যে জঙ্গিগুলোকে ইউনূস ছেড়ে দিয়েছে, যে জঙ্গিগুলো জেল থেকে পালিয়েছে, তারা তো এখন আমি যদি বলি রাষ্ট্রীয় আশকারায় অবাধে বিচরণ করছে, তাহলে তো ভুল হবে না। কিন্তু এটার একটা খুব ভয়ঙ্কর পরিণতি আসছে, আর সেটা হলো যে জাতিসংঘ নামক সংগঠন, আপনিও যান, আমার সম্মানিত দর্শকরা যান, এটা কিন্তু ভীষণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের মধ্যে আছে। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবটা কিন্তু নিরাপত্তা পরিষদের যে 5 দেশ, তারা মিলেই কিন্তু এটা এনেছেন। আর এইসব ঘটনা যখন ঘটছে, তখন আপনি আল কায়দার একজন শীর্ষ জঙ্গি, যে নাকি মার্কিন নাগরিক হত্যার সাথে জড়িত, যার উপরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের $50 লাখ পুরস্কার ঘোষিত, মেজর বরখাস্ত সৈয়দ জিয়াউল হক, তাকে সব মামলা থেকে নিষ্কৃতি দিচ্ছেন, তাকে দ্বন্দ্ব থেকে ক্ষমা করছেন। এই প্রক্রিয়া চলছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব স্বীকারও করেছেন। এই যদি হয় অবস্থা, তাহলে তো নিষেধাজ্ঞা আর আটকানো যাবে না, এবং নিষেধাজ্ঞা চলেই আসবে। এ কারণে আমি বলেছি যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ, এবং অবশ্যই সেই ঝুঁকিটা কিন্তু খুব অদূর ভবিষ্যৎ না, বা সুদূর ভবিষ্যৎ না, একেবারেই খুব কাছে। সেটা অল্প সময়ের মধ্যে চলে আসবে, যদি আপনি সেই পরাশক্তি বা বিশ্ব শক্তি নতুন যে শর্তগুলো তারা দেবে, প্রধানমন্ত্রী যখন দিল্লিতে যাবেন বা এর আগেই চলে আসছে, এগুলো যদি আপনারা মেনে নেন, এবং যদি একটি জাতীয় ঐক্য গড়ে তোলেন। জাতীয় ঐক্য মানে জঙ্গি বা দেশ বিরোধীদের সাথে না, জাতীয় ঐক্য মানে জাতীয়তাবাদী শক্তি ঐক্য যদি গড়ে তোলে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স করে অভিযানে নামেন, জঙ্গিদেরকে ক্র্যাশ করে দেন, দেশ বাঁচবে, ওনারাও বাঁচবে, আমরাও বাঁচব। তাহলে আপনার এতক্ষণের আলাপে আমরা যেটি পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র চাওয়া কিংবা আঞ্চলিক পরাশক্তির চাওয়া যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং জঙ্গিবাদ দমন, এর বাইরে যদি চলে যায়, তাহলে বাংলাদেশ একটা স্যাংশনের আওতায় আসতে পারে। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, সৌদি আরবের আনাগোনা। সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের অজানা কারণ, এটি আজকে আপনি সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়েছেন। আমরা এটি নিয়ে একটু কথা বলতে চাই। এখানে কি যুক্ত আছে? এখানে রোহিঙ্গা ইস্যু আছে, এখানে নানান ইস্যু আছে। একটু যদি এই জিনিসটা ব্যাখ্যা দিতে। দেখুন, ইউনূস আমেরিকা থেকে খলিলুর রহমানকে উড়িয়ে এনে রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি বানালো, বানিয়ে অনেক গল্প গুজব করলো। 2024 সালে রোহিঙ্গাদেরকে বলেছিল, এর পরের বারে তোমরা তোমাদের দেশে করবে, জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসলো, কত কিছু নাটক হলো। তো আসলে তলে তলে কি হয়েছে, এই খলিলুর রহমান বাংলাদেশকে বলতে বিএনপি সরকারকে এখন একটি কালো গহ্বরে ঠেলে দিচ্ছেন। আপনি যার কথা বললেন, সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারেজি, উনি যে এসেছিলেন, তো আমরা তো শুনেছি যে উনি এসেছেন বাংলাদেশ থেকে জনশক্তি নিলেন, এটা সেটা, মানে আমরা তো ভিতরের অন্দরমহলের কথাটা আমরা জানতে পারি না। উনি আসলে কেন এসেছিলেন? উনি এসেছিলেন যে সৌদি আরবের 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ রোহিঙ্গা, ইউনূস 69,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিয়েছে। উনি এসেছিলেন সব রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে, এবং আমার কাছে তথ্য আছে যে প্রকৃত সংখ্যাটা 3.5 লাখ থেকে 4.5 লাখ নয়,
প্রকৃত সংখ্যাটা প্রায় 7 লাখ বা 8 লাখ। এরপর রোহিঙ্গারা ইন্দোনেশিয়াতে ঢুকেছে, মালয়েশিয়াতে ঢুকেছে, ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশে ঢুকেছে, সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। যার জন্য দেখুন যে বাংলাদেশিদের জন্য এখন ওই সমস্ত দেশের দরজাগুলো একটা একটা করে বন্ধ হয়েছে। দোষটা কিন্তু রোহিঙ্গাদের, কিন্তু যেহেতু ওরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করছে, বহন করছে, এই কারণে আন্তর্জাতিক সম্প্রদায় মানে ইউরোপীয় ইউনিয়ন বা ইন্দোনেশিয়া, দেখুন ইন্দোনেশিয়া কত কড়াকড়ি করে ফেলেছে বাংলাদেশের ক্ষেত্রে, কারণ ওরা তো পাসপোর্ট দেখছে বাংলাদেশি। এই সর্বনাশটা ইউজ করে গেছে 69,000 পাসপোর্ট। এখন এই যে ওয়ালিদ আল খেরেদি এসেছেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী, উনি এখন চাপ দিলেন যে 4.5 লাখ হোক আর 7 লাখ হোক রোহিঙ্গাকে পাসপোর্ট দাও। তাহলে আপনি বা অন্যরা যে ভাবছে বা আমিও ভাবছি যে সৌদি আরবে আমাদের কর্মসংস্থানের দরজা খুলছে, আসলে আমাদের দরজা খুলছে না, বাংলাদেশিদের জন্য খুলছে। বাংলাদেশি মানে ওই বাংলাদেশি যারা আসলে রোহিঙ্গা, যারা বাংলাদেশি পাসপোর্ট বহন করে। তাহলে আমার দেশের মানুষের কত বড় সর্বনাশ খলিল করে দিল। এই খলিল আরো যতদিন থাকবে বিএনপি সরকারে, দেখবেন এক এক করে সে বিএনপিকে একদম অত্যন্ত পরিকল্পিত ভাবে খাদে ফেলবে, ফাঁদে ফেলবে। কারণ খলিল তো বিএনপির লোক নয়। আমি আপনার এই অনুষ্ঠানে হয়তো বলেছিলাম যে ইউনুস জাতিসংঘের মহাসচিব হবে না, প্রেসিডেন্ট হবে না, হয়নি তো। কিন্তু ইউনুসের লোক কিন্তু শেষ হয়নি। ইউনুসের প্রেরণকরা কাজ করছে। আপনি দেখুন যে ইউনুসের যে বিতর্কিত উপদেষ্টা আসিফ নজরুল বা আরো অন্যরা কথা বলতে শুরু করে। কেন কথা বলছে? তারা এখন ভালো সাজার চেষ্টা করছে, বিএনপি সাজার চেষ্টা করছে। ওই যে আমরা একটা শব্দ শুনেছি 24-এ, গুপ্ত। এরা সবাই আসলে এখন গুপ্তের ভূমিকায়, কিন্তু এদের মগজে মননে হলো ইউনুস, ইউনুসকে ক্ষমতায় আনতে। কাজে এই রোহিঙ্গা সমস্যাটা দেখবেন যে কেউ কথা বলবে না। আজকে এই আমরা যে অন্তরালের আলাপে যে কথাটা উপস্থাপন করলাম, এটা কয়জন, যে কয়জন শুনবেন তারাই জানবেন। কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আবার রাষ্ট্রের জাতির স্বার্থ জড়িত, কেউ বুঝছে না। তেমনি ভাবে আবারও আমি একটা বিষয় উল্লেখ না করে পারছি না যে এই জঙ্গি নিয়ে এই মিউজিয়াম দিয়ে অমুক তমুক এই সমস্ত গল্প গুজব ছেড়ে সরকারকে স্বীকার করতে হবে যে হ্যাঁ এরা লস্করি তৈয়বা অথবা আল কায়দা। স্বীকার করুন, যদি আল কায়দা হয় তাহলে তো এটা ভয়ঙ্কর বিষয়। সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা চালাতে পারে। যদি লস্করে তৈয়বা হয় তাহলে তো এটা শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর যে পাকিস্তানের জন্য যে সন্ত্রাসী জঙ্গি আনাগোনার ফাঁকটি খুলে দেওয়া হলো, এটা রিফর্ম। কুকার, প্রেসার কুকার বোমা 100টি নয়, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। প্রেসার কুকার বোমা, আমি যেটা বললাম সব মার্কেটে তো প্রেসার কুকার পাওয়া যায়। তো জঙ্গিরা তো বানাবে, এবং জঙ্গিরা এখন জঙ্গি আস্তানায় হানা দিলে বোমা পাওয়া যাচ্ছে, বোমা বিস্ফোরণ ঘটনা হচ্ছে। আজকে যেমন শরীয়তপুরে একটি মাদ্রাসার কাছে বোমা বিস্ফোরণে 5 জন শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী মহিলা আহত। এরপর দেখবেন যে এরা কিন্তু বোমা আত্মঘাতী হামলা চালাবে। সেই আত্মঘাতী হামলা কোথায় চালাবে, কিভাবে চালাবে আমরা তো জানি না, কিন্তু আমরা তো সবাই 18 কোটি মানুষ এখন অনিরাপদ হয়ে গেল। আমাদেরকে যে বলা হচ্ছে যে ওনাদের কি জানি স্বপ্ন আছে নাকি প্ল্যান আছে, পরিকল্পনা, তো সেই পরিকল্পনা তো আসলে এমন পরিকল্পনা যে আমরা তো ক্রমশ এই শহরবাসীরা, নগরবাসীরা, গ্রামের মানুষরা তো বিদ্যুৎ এখনো পানি না। আমরাও তো ডুবে যাচ্ছি ক্রমশ অন্ধকারে, জাতি ডুবে যাচ্ছে। তার পাশাপাশি এই জঙ্গি হামলা ওনারা যদি এক্ষুনি চালু না করেন, যদি ওনারা এক্ষুনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দরজাটি উন্মুক্ত করে একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাই বসে সিদ্ধান্ত না নেন কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে, তাহলে খুব শীঘ্রই, আরো মোটা দাগে বললে যে কোনো সময়
বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর মার্কিন নিষেধাজ্ঞা তো আসবেই, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আসবে, এমনকি জাতিসংঘের নিষেধাজ্ঞা আসবে। আমরা এতক্ষণ যে আলাপ করলাম, এই আলাপে অনেকগুলো প্রবলেম ফাইন্ড আউট হয়ে গেল। আমাদের এই অনুষ্ঠান সরকারের নীতি নির্ধারকের অনেকে দেখেন। আমরা কি বলতে পারি, যেমন বোমা আমাদের একটা সমস্যা, আমরা বোমার উপরে ভাসছি বলা যায়। আল কায়দা নেটওয়ার্কের বিস্তার জাতিসংঘ রিপোর্ট দিয়েছে। আমরা নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ সহ বিভিন্ন জায়গা থেকে। বাংলাদেশের এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশের একটা সমস্যা। তিনি আমেরিকান নন, তিনি বিএনপির নন, তিনি আসলে কার? আপনি আপনার জায়গা থেকে সরকারের জন্য সুনির্দিষ্ট সুপারিশ কি দিতে পারেন যে এই কাজটি করুন, না হলে সামনে বিপদ আসন্ন? সরকারের জন্য সুপারিশ হলো প্রথমত সরকারকে সমস্যাটা বুঝতে হবে। আপনি যে এত গভীর একটা সমস্যায় দেশ পড়ে গেছে, এইটা বাদ দিয়ে আপনি এখনো শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনা কেউ তো বাংলাদেশের শত্রু না। দেশের যারা প্রকৃত শত্রু, জঙ্গি, তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে। অ্যাকশনের আগে তো একটি জাতীয় ঐক্যের প্রয়োজন। তো আমি সরকারের কাছে পরামর্শ দেওয়ার কেউ তো আমি না, সরকারের কাছে অনুরোধ করতে পারি যে আন্তর্জাতিক সম্প্রদায় কি চায় সেটা আপনারা জানেন, আমরাও জানি। সেই চাওয়াটা পূরণ করুন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করুন, শেখ হাসিনার দণ্ড স্থগিত করে দিন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন। দেখবেন যে সবাই যখন মিলেমিশে বসবেন, দলমত নির্বিশেষে, কিন্তু আবার বলছি, দলমত নির্বিশেষে বলতে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপশক্তি নয়, তখনই সমস্যার সমাধান আসবে। শেখ হাসিনার তো জঙ্গিবাদ দমনে একটা বিশাল অভিজ্ঞতা কাজে লাগান। আজকে আমি যে বলতে পারছি, আরেকজন অন্য কেউ হয়তো এইভাবে বলতে পারবে না, সেটাও তো অভিজ্ঞতা। আমি এত যুগ যুগ ধরে এটা যে গবেষণা করি, কাজ করি, দেখি শেখ হাসিনার তো অভিজ্ঞতা আছে, উনি তো জঙ্গি দমন করেছেন। আপনারা এটাকে নাটক বললে বলতেই পারেন, কিন্তু আজকে আপনারা নিজেরাও অনুধাবন করছেন। এখন আমি জানি নিশ্চিত যে আদতেই জঙ্গি বাংলাদেশে তো আছেই, আর আপনাদের এই আশকারার কারণে এখন জঙ্গি এমন এক জায়গায় চলে গেছে যেখান থেকে নিষ্কৃতির একমাত্র পথ হলো জাতীয় ঐক্য। অবিলম্বে গড়ে তুলুন, হিংসা বিদ্বেষ হানাহানি বন্ধ করুন, মানুষকে সম্মান দিন। মনে রাখবেন, আওয়ামী লীগ এমন একটি দল যার কোটি কোটি সমর্থক। আপনারা কোটি কোটি সমর্থককে হত্যা করে, বা আপনারা সেই ইউনূসের ভাষায় রিসেন্ট পাসপোর্ট চেপে এদেরকে উধাও করে দিতে পারবেন না, গায়েব করে দিতে পারবেন না। কাজেই বাস্তবতাটাকে উপলব্ধি করুন, জাতীয় ঐক্য গড়ে তুলুন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ দিন, শেখ হাসিনার দ্বন্দ্ব অবিলম্বে স্থগিত করুন, উনাকে সসম্মানে বাংলাদেশে নিয়ে আসুন। দেখবেন আমাদের এই সুন্দর দেশটি, যা পৃথিবীর লোকে অর্থনৈতিক তারকা হিসেবে পরিচিতি লাভ করেছিল, আমরা আবারও উন্নয়ন এবং অগ্রগতির পথেই হাঁটতে শুরু করব। চমৎকার সুপারিশ বা পরামর্শ যেটি বলি দেবার জন্য আমরা প্রত্যাশা করব সরকার বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং সবার উপরে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ নির্মাণে মনোনিবেশ করবে, জোর দিবে তাদের নিজেদের কল্যাণে এবং সর্বোপরি দেশের কল্যাণে।